আজ 2রা ফেব্রুয়ারি সোমবার বিকেল 5টায় খালেদ মহিউদ্দিন আছে স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। নাশকতায় মিরসরাই ট্রেন লাইনচ্যুতির প্রায় 12 ঘন্টা পর চট্টগ্রামের সাথে রেল যোগাযোগ চালু, ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি। চলমান নাশকতায় 42 জনের মৃত্যুর ঘটনাতে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ আদালতে। কারাগারে বন্দীরা স্বজনদের সাথে মোবাইল ফোনে কথা বলতে পারবেন, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় নীতিমালা। 6 বছর পর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে নিষেধাজ্ঞা তুলল সৌদি আরব, সরকারি ডাটাবেস থেকে কর্মী যাবে বললেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। মিরসরাই ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় 12 ঘন্টা পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। ভোর 4:45টার দিকে মিরসরাই আমবাড়ি এলাকায় লাইনের হুক খুলে ফেলায় লাইনচ্যুত হয় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস। পুলিশ জানায় রেল লাইনে ক্লিপ তুলে ফেলেছিল দুর্বৃত্তরা, এতে নাসিরাবাদ এক্সপ্রেসের ইঞ্জিন ও 2টি বগি লাইনচ্যুত হয়, আহত হয় 15 জন যাত্রী। দুর্ঘটনার পর চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে, আটকা পড়ে কয়েকটি ট্রেন, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবরোধ সমর্থকেরা এই কাজ করেছে বলে ধারণা পুলিশের। ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি করেছে রেলওয়ে। এখন এই পরিস্থিতিতে ব্যবসার ক্ষতি, আমার যেতে পারতেছি না, জনগণের তো সমস্যা হচ্ছে, আমাদেরও হচ্ছে। সবাই কিভাবে যাবো সেটা তো সিদ্ধান্ত নিতে পারিনি, বুঝছেন, আমরা কষ্ট হচ্ছে এটা আর কি। ফেনীতে আমাদের রুগী ছিল, ওখানে আমরা রুগী দেখার জন্য যাচ্ছি, কিন্তু এমন অবস্থা, ট্রেনের এত বিলম্ব, বুঝতে পারতেছি না কখন ছাড়বে। এ বিষয়ে কথা বলতে চট্টগ্রামের মিরসরাই থেকে এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা তদন্ত কমিটির প্রধান জনাব ফিরোজ ইফতেখার। জনাব ফিরোজ ইফতেখার, আপনার কাছে জানতে চাইবো যে এই যে রেল লাইনে যে চ্যুতিটি ঘটলো, সেই রেল লাইনের এই চ্যুতিটি দুর্বৃত্তরাই ঘটিয়েছে বলে কিভাবে আপনারা নিশ্চিত হতে পারলেন? এটি কোনো কারিগরি ত্রুটি নয়, এটি আপনারা কিভাবে বুঝতে পারলেন? জনাব ফিরোজ ইফতেখার। জি, আমি বলছি ফিরোজ ইফতেখার বলছি। আমি মিরসরাই সাইড অ্যাক্সিডেন্ট স্থল থেকে। আমাদের গত রাত্রে 3টা 20 মিনিটে যে নাসিরাবাদ ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনা পতিত হয়, এবং দুর্ঘটনাস্থলে আমরা এসে, আমরা রিলিফ ট্রেনে এসে আমরা যা বুঝতে পারলাম যে আমরা মানে অ্যাক্সিডেন্টের প্রকৃতি এবং অ্যাক্সিডেন্টের অবস্থান দেখে, এবং আমরা ট্র্যাক চেক করে আমরা পরীক্ষা করে দেখলাম এটা দুর্বৃত্ত দ্বারাই, দুষ্কৃতী দ্বারা কর্তৃকই এই দুর্ঘটনা ঘটিয়েছে, এবং এখানে রেলের কোনো কারিগরি কোনো ত্রুটি নাই, এবং দুষ্কৃতিকারী কর্তৃকই এই দুর্ঘটনা ঘটিয়েছে। জনাব ফিরোজ ইফতেখার, এই মানে রেল লাইনের এই ক্লিপ বা হুক যেটি আমরা বলছি, সেটি কিভাবে খোলা সম্ভব? তাই সেটি খোলার জন্য কি ভারী যন্ত্রপাতি লাগে, নাকি সেটি যে কোনো সাধারণ লোকের পক্ষেই খুলে ফেলা সম্ভব? না, এটা আসলে আমাদের রেল ট্র্যাকে যখন কোনো কাজ করে আমাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তো কাজগুলো আশেপাশের লোকজন সবাই দেখে যে রেল লাইনে কীভাবে কাজ করছে, কীভাবে ক্লিপ লাগাচ্ছে, কীভাবে স্লিপার লাগাইতেছে। আশেপাশের লোকজন যেহেতু থাকে, তারা সবসময় দেখে যে তারা কী নিয়মে এই জিনিসগুলো লাগায়। হয়তোবা দুষ্কৃতীদের মধ্যে এই জন্য থাকতে পারে, তারা ওদের কাজটা শিখে ফেলেছে। এবং আমাদের এই প্যান্ডেল ক্লিপটা খোলার জন্য ভারী ভারী যন্ত্র লাগবে, যন্ত্র ছাড়া এটা খোলা যায় না, এবং এখানে যন্ত্র ব্যবহার করা হয়েছে, আমরা যা ধারণা করেছি আর কি। জনাব ফিরোজ ইফতেখার, আমরা আপনার পিছনে এখনো সেই লাইনচ্যুত ট্রেনটি দেখতে পাচ্ছি। এই যে লাইনচ্যুত ট্রেনের বগিটি আমরা দেখতে পাচ্ছি, সেটি কখন নাগাদ সরিয়ে নেওয়া হবে বা কিভাবে সরিয়ে নিতে পারবেন বলে আপনারা ধারণা করছেন? হ্যাঁ, যেহেতু আমাদের এখানে দুটো লাইন, একটা আপ লাইন, একটা ডাউন লাইন, আমরা আপ লাইনটা 2:10 আমরা ফিট দিয়েছি এবং ট্রেন চলাচল শুরু করেছি। এবং বাকি যে ডাউন লাইন, যেখানে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছে, সেখানে একটা মাত্র ওয়াগন এখন আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের রিলিফ ট্রেন দুটোটা আবার আসবে, একটা 12 থেকে একটা চিনকাস্তানা থেকে, দুটো রিলিফ ট্রেন এসে আমরা সেই ওয়াগনটা উদ্ধার কাজ করব, এবং এটা সন্ধ্যার মধ্যে আমরা উদ্ধার কাজ সম্পন্ন করব বলে আশা করি। জনাব ফিরোজ ইফতেখার, এই ট্রেনের এই দুর্ঘটনার কারণে যে শিডিউলের যে তারতম্য দেখা গেল, তাকে এখন সামাল দেয়া গেছে? মানে কিভাবে সেটি আবার রিঅ্যারেঞ্জ করা হলো, কতটা কিভাবে এটি আবার নতুন করে করা হয়েছে? জনাব ফিরোজ ইফতেখার। না, এখানে শিডিউল বিপর্যয় হয়েছে। আজকে সকালে যে ট্রেনগুলো চট্টগ্রাম থেকে ছাড়ার কথা ছিল, আমরা তো কিছু কিছু ট্রেন বাতিল করেছি, কারণ বাতিল না করলে এই ট্রেনগুলো শিডিউল বিপর্যয় এমনিতে হয়ে গেছে, যাত্রীরা কষ্ট পেত ঢাকা, সিলেট বা বিভিন্নখানে যেতে। এবং বাকি ট্রেনগুলোর যেগুলো ছাড়বে বিকালবেলা থেকে, এগুলো শিডিউল মোটামুটি ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেছে। শুধু সকালের ট্রেনগুলো আমরা ট্রেন বাতিল করেছি, যেহেতু শিডিউল বিপর্যয় থাকবে এই জন্য আমরা
এবং অন্যান্য ট্রেনগুলোর মানে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করি। জনাব ফিরোজ ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আহসান হাবিবকে জানতে চাইবো যে রাজশাহী থেকে ট্রেনের এই দুর্ঘটনার কোনো প্রভাব রাজশাহীতে পড়েছে কিনা, এই কোনো ট্রেন আসার কথা ছিল আসে নাই, এরকম হয়েছে কিনা? জনাব আহসান হাবিব। না, এইটার সাথে রাজশাহীর কোনো রাজশাহীর রেল যে যোগাযোগ তার কোনো প্রভাব পড়েনি বলে আমরা রেল কর্মকর্তাদের কাছ থেকে জানতে পেরেছি। তো এবং এর প্রভাব আসলে যদি রাজশাহী পশ্চিমাঞ্চলের এই দিকে কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে সেটার প্রভাব পড়তো। তবে আমি এ ব্যাপারে কথা বলেছি, আসলে সব মিলিয়ে যেটি কথা বলেছিলাম যে রেলওয়ের নিরাপত্তা নেই, যে এই যে দুর্ঘটনা আজকে যেটি ঘটলো সেই প্রেক্ষিতে রাজশাহীর পশ্চিমাঞ্চল রেলওয়ে তারা কি করছেন সে বিষয়টি নিয়ে আমি জানতে চেয়েছিলাম। তো রেলওয়ের নিরাপত্তার দায়িত্বে যিনি আছেন চিফ কমান্ডেন্ট তিনি শাহ আলম সাহেব, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই যে ট্রেনের যে দুর্ঘটনাগুলো ঘটছে বা নাশকতার যে ঘটনা ঘটছে এই প্রেক্ষিতে তাদের বেশ কিছু কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে এবং এরই মধ্যে যেমন বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানো সহ এর বাইরে যে রেল লাইনকে পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত লোকজন নিয়োগ করা হয়েছে এবং যেখানে অস্ত্রধারী অস্ত্র সহ যেসব নিরাপত্তা কর্মী আছে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। এটি কিন্তু রাজশাহী রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন স্টেশনের যেমন আলাদা নিরাপত্তা দেওয়া হয়েছে, এর বাইরে কিন্তু রেল লাইনের নিরাপত্তা কোথাও যাতে উপড়ে ফেলতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি আছে এবং তাদের এই টহল বাড়ানো হয়েছে বলে তিনি আমাকে নিশ্চিত করেছেন। আর এর বাইরেও কিন্তু অন্যান্য যে কোথাও কোনো ধরনের যদি ছোটোখাটো ঘটনাও ঘটে দ্রুত যাতে সারানোর উদ্যোগ মানে ব্যবস্থা থাকে, এই ব্যাপারগুলোর ব্যাপারে তৎপর আছে বলে রেলওয়ে কর্মকর্তারা দাবি করছে। তবে আরেকটি জিনিস বলে রাখি যে রেলওয়ের কিন্তু এই মুহূর্তে কিন্তু রেলওয়েতে প্রচুর চাপ। আহসান হাবিব, আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইছিলাম যে বিশাল রেল লাইন তা আপনি বলছিলেন যে সেটি টহল দেয়া হচ্ছে, কিন্তু আনসার, বিজিবি বা পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সেই বিশাল রেল লাইনের পাহারা কতটুকু নিশ্চিত করা সম্ভব? না, এই ব্যাপারে আমি কথা বলছিলাম শাহ আলম সাহেবের সাথে, যেটি বলছিলাম যে আসলে এই বিশাল বাহিনী মানে বিশাল রেল লাইনের ব্যাপারে নিরাপত্তার ব্যাপারে তাদের যেটি দাবি আসলে যে পুরো রেল লাইন তো সেইভাবে পাহারা দিতে পারবে না, তবে তাদের তৎপরতা বাড়ানো হয়েছে বিভিন্ন জায়গাতে, বিশেষ করে যেসব জায়গায় যেমন তেলবাহী যেসব ট্রেন যায় সেগুলোতে আর্মস সহ তাদের জিআরপি পুলিশ সহ এবং রেলওয়ে নিরাপত্তা কর্মীদের আলাদাভাবে সেগুলোতে ট্রেনে দেওয়া হচ্ছে এবং বিশেষ করে রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকাগুলো কিন্তু ট্রেনের যেসব রেল লাইন সেগুলো নিরাপত্তার জন্য বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমি এই বিষয়টি জানতে চাইবো জনাব হাসিবুর রহমান বিলু আপনার কাছে, যে চট্টগ্রামে এই রেল লাইনের দুর্ঘটনার কোনো প্রভাব বগুড়ায় যেসব ট্রেন আসছিল তার উপরে পড়েছে কিনা, এবং আসলে বগুড়ার এই রেল লাইনের ক্ষেত্রে আমি একই জিনিস জানতে চাইবো যে আনসার, বিজিবি বা সাধারণ মানুষের পাহারা দিয়ে সেটি কতটা নিশ্চিত করা সম্ভব। জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, আসলে ওই পশ্চিমাঞ্চল জোনে কিন্তু এই ট্রেনের দুর্ঘটনার প্রভাব খুব একটা পড়েনি। আর আপনি নিরাপত্তার বিষয়টি জানতে চাচ্ছিলেন, আসলে পশ্চিমাঞ্চল জোনে রাজশাহী বিভাগ এবং লালমনিরহাট বিভাগে মোট 1568 কিলোমিটার রেলপথ রয়েছে এবং এখানে কর্তৃপক্ষ 484টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করে সেখানে 3872 জন আনসার সদস্য নিয়োগ করেছে। এর বাইরে কিন্তু স্টেশনগুলোতে দিন রাত্রি পাহারার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সাধারণ পুলিশ পাহারা দিচ্ছে, র্যাব আছে, আনসার আছে, তার পাশাপাশি রেলওয়ে পুলিশও রয়েছে, কিন্তু তাদের অধিকাংশের হাতেই কোনো অস্ত্র না থাকায় কিন্তু অনেকটাই নিরাপদ নয় বলে মনে করেন রেলওয়ে কর্তৃপক্ষ। আমি কিছুক্ষণ আগে বগুড়া রেল স্টেশনের যিনি দায়িত্বে আছেন, সুপারের দায়িত্বে বেঞ্জুরুল ইসলাম, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে এখন স্টেশনগুলোতে সশস্ত্র আনসারও নিয়োগ করা হয়েছে, কিন্তু এইখানে যেটা বড় সমস্যা দেখা দিয়েছে সেটা হলো আনসার সদস্য বা অন্যান্য যারা পাহারা দেয় তাদের অধিকাংশই কিন্তু দিনের বেলায় পাহারা দেয়, রাত্রিতে কিন্তু বেশিরভাগ সময় বেশিরভাগ রেলপথে কিন্তু অরক্ষিত থাকে, যে কারণে তিনি যেটা আমাদেরকে পরামর্শর হিসেবে বলেছেন যে তারা মনে করেন যে রাতে বেলা জনবল বাড়ানো উচিত, দিনের বেলা কম। আর কোনো জায়গাতে আমি বেশ কয়েকটি অস্থায়ী পয়েন্টে গিয়েছি, রাস্তার পাশে বা রেল লাইনের পাশে কিন্তু খেজুরের গাছ অথবা তালপাতা বা এই ধরনের কিছু দিয়ে অস্থায়ী ক্যাম্প মানে আনসার সদস্য রয়েছে, যাতে করে তাদের নিজেদেরও নিরাপত্তা নিয়ে কিন্তু সমস্যা হয়েছে। তারা যেটা বলেছেন যে আমাদেরকে লাঠির পাশাপাশি যদি অস্ত্র দেওয়ার সুযোগ থাকতো অথবা আলোর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রেল লাইনও যেমন নিরাপদ থাকতো, তারা নিজেরাও নিজেদেরকে সুরক্ষিত করতে পারতো। খালেদ ভাই। জনাব আল আজাদ, আমি জানতে চাইবো যে মিরসরাইয়ে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, সিলেটের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, এখন আমরা শুনেছি কিছু কিছু যোগাযোগ চালু হয়েছে, সর্বশেষ অবস্থা কি? যাত্রীরাই বা কি বলছেন এই শিডিউল বিপর্যয় বা এই দেরি, এই নাশকতা সম্পর্কে, বা এর সম্পর্কে আপনি কার কার সঙ্গে কথা বলেছেন? জনাব আল আজাদ।
সিলেটের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ আছে বেশ আগে থেকেই এবং একটি গুরুত্বপূর্ণ রেলপথ। এই পথে 3টি ট্রেন নিয়মিত যাতায়াত করে থাকে। যখনই কোনো দুর্ঘটনা ঘটে তখন স্বাভাবিকভাবেই এই 3টি ট্রেনের উপর চাপ পড়ে বা এই 3টি ট্রেনের যাতায়াত ব্যাহত হয়। আজকে এই দুর্ঘটনার কারণেও যাতায়াত ব্যাহত হচ্ছে। এর যাতায়াত ব্যাহত হলে স্বাভাবিকভাবেই যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হন। তবে সিলেট প্রান্তে সাধারণত দুর্ঘটনা ঘটে না, ঘটছে চিটাং এলাকায়, যে কারণে সিলেট থেকে যে ট্রেনগুলো চট্টগ্রামের পথে যাওয়ার সেগুলো এগিয়ে নিয়ে রাখা হয়। রেল কর্তৃপক্ষ আমাদেরকে যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে যে তারা সিলেট থেকে ট্রেনগুলোকে এগিয়ে রাখেন। যখনই দুর্ঘটনা কবলিত ট্রেনগুলো সরিয়ে সড়কটা রেলপথ মুক্ত করে দেওয়া হয় তখন ওই ট্রেনগুলো যাতে খুব সহজে গন্তব্যে পৌঁছতে পারে এই ব্যবস্থা করে রাখা হয়। আজকে আমরা যে কথা বলেছি তাতে যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখা গেছে যে যাত্রীরা যথেষ্ট দুর্ভোগ পোহাচ্ছেন এবং তবে তারা এই মুহূর্তে চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো ট্রেন যাওয়ার নেই, যে কারণে আর যাত্রীদের চাপ কম বা যাত্রীদের দুর্ভোগ যেটা হওয়ার কথা সেটা নয়। কিন্তু সন্ধ্যার পরে রাতে যে ট্রেনটা যাবে সেই ট্রেনটা যদি নির্দিষ্ট সময় যেতে না পারে তাহলে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে বলে আমরা যে তথ্য পেয়েছি বা আমাদেরকে রেল কর্তৃপক্ষ যতটুকু জানিয়েছেন যে এই দুর্ভোগ লাঘবের জন্য তারা আগে থেকেই চেষ্টা করছেন। এখন থেকে যাতে দুর্ভোগে যাত্রীদের পড়তে না হয় তারা সেই চেষ্টা করছেন যে নির্দিষ্ট সময়ে যে ট্রেনটি যাবে উদয়ন এক্সপ্রেস সেই ট্রেনটি যাতে নির্দিষ্ট সময়ে যেতে পারে সেই চেষ্টা তাদের রয়েছে। এই হচ্ছে সিলেটের অবস্থা। জনাব আলাদা, আপনাকে ধন্যবাদ। আমি খুলনা থেকে রেলওয়ে অফিসার ইনচার্জ জনাব আফজাল হোসেন আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্নটি করছিলাম যে এত বড় রেল লাইন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষে সেটির নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা, জনাব আফজাল হোসেন। জি, আমাদের খুলনা রেলওয়ে থানাটা 160 কিলোমিটার এলাকা জুড়ে। আমরা ইতিপূর্বেই এই আমাদের এই রেলওয়ে থানা আওতাধীন 20টি রেল স্টেশন আছে এবং এই 20টি রেল স্টেশনের আশপাশে আমরা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করছি এবং 56টি স্পটে আমরা 8 জন করে অঙ্গীভূত আনসার নিয়োগ করেছি এবং রেল লাইন যে সমস্ত থানার উপর দিয়ে গিয়েছে সে সমস্ত থানার অফিসার ইনচার্জদের সাথে সার্বক্ষণিক আমরা যোগাযোগ রাখছি এবং ট্রেন যাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য টিজি পার্টি সদস্য বৃদ্ধি করেছি এবং এটা আমরা সার্বক্ষণিক আমাদের খুলনা রেলওয়ে থানার আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমরা সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত রাখছি। জনাব আফজাল হোসেন আপনাকে ধন্যবাদ। রেডিও স্পিকে একটি 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তার ঠিক পরপরই।